নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে বিকেলবেলা প্রায় 4টে মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হলে আপনারা যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের ব্লগটা আবার শুরু হচ্ছে। বলেছিলাম তো বিকেলবেলা অনেকগুলো কাজকর্ম রয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে সেই কাজকর্মগুলো শেয়ার করি। তো এই যে বিকেলবেলা কিন্তু প্রথমেই আমি ঝাড়ুটা দিয়ে নিয়েছি, তারপরে আজকে কিন্তু ঝাড়ুটা একদম ধুয়ে শুকিয়ে রেখে দিয়ে যাব। তো আমি আজকে না অনেক কিছু জিনিস রেডি করে হাজব্যান্ডের হাতের কাছে রেখে দিয়ে যাচ্ছি। আর দেখুন কাজ করতে করতে একদম ঘেমে নিয়ে স্নান করে গিয়েছি। তো সন্ধে দেবো তার আগে ভাবলাম ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিই। আর এই ঝাড়ু দেওয়ার যে ডান্ডাটা এত বেশি প্রবলেম করছে, একদমই আর কাজ চালাতে পারছি না। যেহেতু লম্বা একটা ট্রিপে যাচ্ছি আর ডাক্তার দেখাতে যাচ্ছি, তাই এই সমস্ত জিনিসের পেছনে না আর সেরকম খরচা করিনি। ইচ্ছে আছে ফিরে এসে এই সমস্ত জিনিসগুলোর পেছনে কিছুটা ইনভেস্ট করার জন্য। বিকেলের কাজগুলো সেরে দিয়ে আমি আবার স্নান করে মেয়ের সাথে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন মেয়ে ঘুমোচ্ছে, তাই ভাবলাম উঠে কাজগুলো সেরে ফেলি। এখনও হাতে অনেকগুলো কাজ রয়েছে, তাই আর শান্তিতে ঘুমোতে পারলাম না, মানে ঘুমটা আসতেই চাইলো না। তো উঠে এসে দেখছি যে আমি যেগুলো শুকোতে দিয়েছিলাম দুপুরবেলা সেগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তাই ভাবলাম এই কাজগুলো আগে সেরে নিই, তারপরে বাকি কাজগুলোতে হাত দেবো। তো এই ম্যাটগুলোকে আমি প্রায় 2 দিন আগে কেচেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো দেখুন প্রায় 2 দিন লেগে গেল সবগুলো ম্যাট শুকোতে। তো এখন এগুলোকে আমি ফোল্ড করে একটা জায়গাতে রেখে দিয়ে চলে যাব। হাজব্যান্ড তো এগুলো ব্যবহার করবে না, তাই বাইরে রেখে যাওয়ার কোনো মানেই হয় না। তো বাইরে রেখে গেলে বেকার ধুলো হবে, আবার এসে আমাকে কাচতে হবে। তাই এগুলোকে একদম যথাযথ স্থানে রেখে দিলাম। আর এই কার্টনগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, এগুলোকে আবার এখন আমি লাগিয়ে দিচ্ছি। এখন তো প্রায় সন্ধে হতে চললো, এখন কিন্তু রুমের দরজা জানলাগুলো আমি বন্ধ করে দেব। বিকেলবেলা করে না রুমের দরজা জানলাগুলো খুলে রাখি, তাতে করে খুব হাওয়া বাতাস চলাচল করে। কিন্তু ঠিক 6টা থেকে 8টা অবধি আমি কিন্তু রুমের জানালাগুলো বিশেষত বন্ধ করে রাখি, তা না হলে কিন্তু অনেক মশা ঢুকে যায়। আগের বছর তো এই ব্যাপারটা জানতাম না। তো সন্ধেবেলা আমি জানালা খুলে রাখার কারণে কিন্তু প্রচুর মশা হয়ে যেত রুমের মধ্যে। তো এই ট্রিক্সটা ফলো করে দেখেছি, রুমের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম মশা ঢোকে। আর এই তো তার সাথে কিন্তু এদিকে বেডশিটটাও একদম সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। বেডশিটটাকে যদি হাতে টেনে ভালো করে ফোল্ড করা যায় তাহলে কিন্তু একদম আয়রনের মতো হয়ে যায়। আর এরকম বেডের তলায় রেখে দিলে তো কথাই নেই, 2-4 দিনের মধ্যে মনে হবে যেন একদম আয়রন করে ফেলেছি। আর এদিকে হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় আয়রন করেছিলাম অফিসে যাওয়ার জন্য, সেগুলোকে একদম হাতের কাছে রেখে গেলাম। একদম 3-4টে জামা আমি আয়রন করে হাতের কাছে রেখে দিয়ে গিয়েছি। মানে আজকে আমার ফাইনাল আয়রন করার দিন ছিল, কালকে তো সকালে আর সময় পাবো না। আর এদিকে ডিপ ফ্রিজটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডিপ ফ্রিজের মধ্যে আমার নর্মালি সেরকম খুব একটা জিনিস থাকে না, যেগুলো খুব কম ব্যবহার করি সেগুলোই কিন্তু ডিপ ফ্রিজে রেখে থাকি। এই ধরুন কারি পাতা হয়ে গেল বা কিছু ধরনের ডাল, এক্সট্রা মশলাপাতি, এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে থাকি। আর কিছুদিন ব্যবহার করার পরেই না ডিপ ফ্রিজটা নোংরা হয়ে যায়, তো ভাবলাম আজকে একদম ক্লিন করে দিই। আর এদিকে এই সমস্ত কাজ করতে করতে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ওর জন্য একটুখানি রাগি বানিয়েছিলাম, মানে রাগিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। আর এখন একটুখানি ন্যান প্রোয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেদিনে করে আমার কাছে লিকুইড দুধ থাকে না সেদিনে করে ওকে একটুখানি ন্যান দিই, তা না হলে কিন্তু বাইরের দুধ আমি খুব একটা বেশি দিই না ওকে। এখন আবার কিচেনে চলে এসেছি এই কয়েকটা কাজ করে নেওয়ার জন্য। আমি যে কটা দিন থাকবো না সেই কটা দিন যেন হাজব্যান্ডের ব্রেকফাস্ট হোক কিংবা রাতে যদি কিছু করতে না ইচ্ছে হয় তখন যেন হাতের কাছে কিছু একটা খাওয়ার থাকে, সেই জন্য একটুখানি ছোলা আর মটর সেদ্ধ করে দিয়ে যাচ্ছি। ছোলাটা করা থাকলো যে কোনো সময় ভেজে খেয়ে নিতে পারবে, আর মটর সেদ্ধ করে দিয়ে গেলাম তো ঘুগনি খেতে ইচ্ছে করলে যে কোনো সময় তৈরি করে খেয়ে নিতে পারবে। এই সেদ্ধ করা আর ভেজানোর ঝামেলাটা থাকবে না। তো একটুখানি ছোলা মটর আর একটুখানি আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। সকালবেলাতেই না ছোলা আর মটরটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো এদিকে এখন চলে এসেছি সন্ধেটা দিয়ে নেওয়ার জন্য। তো সন্ধে দেওয়ার আগে হোক বা সকালবেলা পুজো করার আগে এরকম একটা কাপড় দিয়ে আমি ঠাকুর ঘরের সামনেটা মুছে থাকি। তো এই জিনিসটাও কিন্তু ইউটিউবে এসে আপনাদের মতো একজন ভালোবাসার মানুষ থেকে শেখা। তো এই কথাটা বলতে বলতে আমার হঠাৎ করে সেই মানুষটার কথা মনে পড়লো, যার কাছ থেকে এই সুন্দর টিপসটা আমি শিখেছিলাম। সে হলো রুমাদি। রুমাদি কিন্তু আগে আমার ভিডিওতে কমেন্ট করতো, তবে এই কয়েকদিন আমি রুমাদির কোনো কমেন্ট পাচ্ছি না। জানি না রুমাদি আমার ভিডিও এখন দেখে কি দেখে না। তো রুমাদি
আমি তোমাকেই বলছি, যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তুমি আর তোমার পরিবারের সবাই এখন কেমন আছো। মাঝে মধ্যে তোমাদের কথা খুব মনে পড়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেখানেই থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেল, আর তার সাথে একটু ঘরে ধুনোও দিয়ে দিলাম। আর এখন আবারও চলে এসেছে কিচেনে রাতের ডিনারটা বানিয়ে নেওয়ার জন্য। আজকে সকালবেলা সেরকম কিছু লাঞ্চে বানানো হয়নি, একটু আলু সেদ্ধ ডাল ভাত করেছিলাম, তাই ভাবলাম রাত্রেবেলা একটুখানি ফ্রাইড রাইস খাওয়া যাক। তো ফ্রিজের মধ্যে যে কয়েকটা সবজি ছিল সেগুলোকে গুটিয়ে আমি এখন নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস বানানোর জন্য। একটুখানি আলু, গাজর আর পনির দিয়ে ফ্রাইড রাইস বানাবো। আর কাজু ছিল না বলে একটুখানি আলমন্ডও ভেজে নিলাম। এই সমস্ত ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে আগে আমি আলুর দম বানিয়ে নেব, কারণ ফ্রাইড রাইসের সাথে একটু আলুর দম খেতে খুব ইচ্ছে করছিল। তো এখানটায় আমি মশলার মধ্যে দিয়েছি একটুখানি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি ক্যাপসিকাম। আর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো বেশি করেই একটু মশলাটা বানালাম, একটু মশলা তুলে রাখলাম, কি করছি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আর বাদবাকি মশলার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে এটাকে ফুটতে রেখে দিলাম। আর এদিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা, আদা বাটা আর একটুখানি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর একটুখানি জিরে ফোড়ন, সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা ভাতটাকে দিয়ে দিচ্ছি। এটা না নর্মাল চালের ভাত, সেই জন্য হয়তো একটু মোটা মোটা লাগতে পারে দেখতে। তো এরপরে ভেজে রাখা সবজিগুলো দিলাম আর একটুখানি লবণ, গোলমরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকেও আমি নামিয়ে নেব। এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঘরোয়া উপায়ে বানানো, খেতে যে খুব একটা আহামরি হয়েছিল তা বলবো না, মোটামুটি কাজ চালানোর মতো হয়েছিল আজকের রান্নাগুলো। তো এদিকে কিন্তু ডিনারটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আরও যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো করতে করতে আমি কিচেনটাকে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। আবারও যে কটা দিন আমি থাকবো না, হাজব্যান্ড কিন্তু এই সমস্ত কাজগুলো করবে না। তো এসে দেখবো অনেকটা ধুলো জমে রয়েছে, তাই ভাবলাম একদম ফাইনালি যাওয়ার আগের দিন এই কাজগুলো সেরে দিয়ে যাই, তাতে একটুখানি হয়তো ফ্রেশ থাকবে আর খুব একটা বেশি নোংরা হবে না। তো আমি আমার হাজব্যান্ডকে বলে তো যাচ্ছি যে ভিজে কাপড় দিয়ে যখনই রান্না করবে তারপরে কিন্তু কিচেনটাকে একটুখানি মুছে নেবে। সব কিছু সরিয়ে মোছার দরকার নেই, তবে হাতের কাছে যেই জায়গাতে তেলটা ছিটিয়ে যাবে সেই জায়গাগুলো অ্যাটলিস্ট মুছে রেখো, যাতে আমার এলে খুব একটা বেশি কষ্ট না হয় রান্নাঘরটা পরিষ্কার করতে। তো এই যে এদিকে কিন্তু কিচেনটাও আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। যে এক্সট্রা মশলাটা আমি বের করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা এরকম আইস কিউব ট্রের মধ্যে আমি মশলাগুলোকে ভরে দিচ্ছি, আর এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে চলে যাব। এরকমভাবে যদি মশলা কষে আমরা ডিপ ফ্রিজের মধ্যে ফ্রিজ করে রাখি তাহলে কিন্তু যে কোনো গ্রেভির মধ্যে এটাকে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি খাবারটা বানিয়ে ফেলতে পারি। খুব বেশি বানিয়ে দিয়ে গেলাম না, কারণ হাজব্যান্ড বললো খুব একটা বেশি না বানাতে, অল্প একটু বানিয়ে দিয়ে যাচ্ছি মোটামুটি 2 থেকে 3 দিনের জন্য, যাতে ওর হয়ে যায়। আর এই যে ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এদিকে কিছুটা বাদামও ভেজে দিয়ে যাচ্ছি। বাদাম ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর যে কোনো সময় চাইলে কিন্তু একটুখানি চিড়ের পোলাও বানিয়েও খেতে পারে বাদাম ভাজা দিয়ে, সেটাও বেশ ভালো লাগে। প্রায় 9:30 থেকে 9:45 মতো বাজে। এখন আবার বাজার থেকে এলাম। তো বাজারে গিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজের জন্য। মূলত গিয়েছিলাম এই জলের বোতলটা কিনতে। এই কিছুদিন আগেই মেয়ের জন্য একটা জলের বোতল কিনেছিলাম, তবে সেটা না প্লাস্টিকের ছিল, আর প্লাস্টিক দিয়ে আমি জল খাওয়াতে একদমই পছন্দ করি না। সেই জন্য ভাবলাম একটা স্টিলের জলের বোতল কিনে আনি। অনেকগুলো দোকান খুঁজে খুঁজে এই একটা জলের বোতল পেয়েছি মিল্টনে, আর একটা টুপিও নিয়েছি, আর তার সাথে এরকম একটা পাউচ ব্যাগ নিয়েছি। এর মধ্যে টুকিটাকি জিনিসপত্রগুলো রাখবো, যেটা আমার হাতের কাছে সবসময় থাকবে। ওর একটা চিরুনি নিয়েছি, চিরুনিটা অনেক দিন ধরে ভেঙে গিয়েছিল। আর এরকম একটা ফিঙ্গার ব্রাশ নিয়েছি, ওখানে গেলে তো ব্রাশ করতে চাইবে না, তো জোর করেই ওকে ব্রাশ করাতে হবে। তো এরকম একটা ফিঙ্গার ব্রাশ নিয়েছি, একটা রুমাল নিয়েছি। তো এই পাউচ ব্যাগের মধ্যে যাবতীয় ইমার্জেন্সি ওষুধগুলো থাকবে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা একদম হাতের কাছে রাখবো। এখানটায় ওর কিছু এক্সট্রা জামা কাপড়, কিছু খাবার দাবারও রাখবো, যাতে ট্রেন জার্নির সময় বারবার বড় ব্যাগ খুলতে না হয়। তো এই ছোটো ব্যাগটা মাথার কাছে নিয়ে শুলাম, যখন যেটা প্রয়োজন এখান থেকে বের করে নিতে পারবো। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর এখন কিছুটা সাবু ভিজিয়ে ঘুমাবো, কারণ কালকে আবার আমাদের একাদশী রয়েছে, কিছু খাওয়ার বানিয়ে ট্রেনে নিয়ে যেতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন রুমটাকে এরকমভাবে সাজানো গোছানো দেখি তখন মনে অনেকটা শান্তি পায়। রাত্রেবেলাতেই মোটামুটি সকালের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, রুম ঝাড়ু দিয়ে নিয়েছি, ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। তাহলে চলুন আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। এখন প্রায় সকাল 8টা মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু ট্রেনে যাওয়ার কথা রয়েছে, একটু ভয়ে ভয়ে রয়েছি, তাই একটু তাড়াতাড়ি উঠে না বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর ওদিকে হাজব্যান্ড গিয়েছে পুজো করতে, ততক্ষণে আমি বেডটা একটু পরিষ্কার করে নিচ্ছি।
বেডের মধ্যে যে এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে আজকে উঠিয়ে দিয়ে যাচ্ছি, যাতে বেডটা একটু খালি খালি লাগে দেখতে। আর এই সমস্ত জিনিসগুলো পড়ে থাকলে কি হয়, শেষে দেখা যায় বেশি নোংরাই হয়, আবার উল্টে আমার খাটনিটাও বেড়ে যায়। তো বেডটাকে যতটা পাচ্ছি খালি খালি রেখে দিয়ে যাচ্ছি। যে কয়েকটা জিনিস হাজব্যান্ডের লাগবে সেই কয়েকটা জিনিসই ওর হাতের কাছে রাখছি। একটা সংসারে যখন স্বামী স্ত্রী দুজনে মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করে, তখন কিন্তু সংসারের কাজগুলো কারোর ক্ষেত্রেই বোঝা বলে মনে হয় না। এই যে আজকে যেরকম আমার কাজের খুব চাপ ছিল, হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে দিয়েছে। পুজো করছেও এখন বসে, আর তার সাথে ওকে বললাম বোনের পাঠানো এই পার্সেলটা আনবক্স করার জন্য। গোপালের জন্য বোন কয়েকটা ছোট ছোট জামা পাঠিয়েছে মিশো থেকে। জামার প্রিন্টগুলো এত ভালো লেগেছে আমাদের, তো ওরও কিন্তু প্রিন্টগুলো খুব ভালো লেগেছিলো, তাই বললো যে গোপালকে দিচ্ছি আমি, তুই ওকে পরাস। তো এখানটায় আমি গোপালকে জামাটা পরিয়ে দিয়েছি। এই প্রিন্টটা কিন্তু মেয়েরই পছন্দ করা প্রিন্ট। আর আজকে সকাল থেকে কাজের এতটাই চাপ ছিল, সেরকম ভিডিও একদমই করে উঠতে পারিনি, তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এদিকে কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়ের জন্য কিছুটা খাবার বানিয়েছি, মানে খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর কিছুটা এমনি সাদা ভাত নিয়েছি, আর তার সাথে আমাদের সাবুদানার খিচুড়ি, সাবুদানার বড়াও বানিয়ে নিয়েছি। আর প্রায় 5-6 দিন ধরে কিছুটা কলার খোসাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন অনেকটা জলের মধ্যে পুরোটা মিশিয়ে নিয়ে আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি। ভাবলাম যাওয়ার আগে গাছগুলোতেও একটু খাবার দিয়ে যাই, কারণ আমার অনুপস্থিতিতে হাজব্যান্ড কিন্তু গাছের খুব একটা বেশি যত্ন করতে পারবে না, কারণ ওর অফিসের অনেক চাপ থাকে। আর এই তো এদিকে কাজবাজগুলো মোটামুটি শেষ করে আমরা এখন রওনা দিলাম। ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতো পরে রয়েছে, তাই একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর এখন ট্রেনে উঠে পড়েছি। আর আজকে এতটা গরম ছিল, ট্রেনের মধ্যে বসেও যেন হাওয়া পাচ্ছিলাম না। এসিতে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এসিতে আমরা সিট পাইনি, তাই জেনারেলে করেই যাচ্ছি। আর এই পাখা দিয়ে হাওয়া করতে করতে না মোটামুটি আমার দুজনের হাতগুলো খুব ব্যথা হয়ে গিয়েছিল। এই গরমে বেরিয়ে এটুকু বুঝেছি যে গরমে কিন্তু বাচ্চা নিয়ে বেরোনোটা খুব একটা সোজা কাজ নয়, খুবই কষ্ট হয়। বাচ্চা তো কষ্ট হয়, তার সাথে আমাদেরও খুব কষ্ট হয়েছে আজকে আসতে। তারপরেও কিন্তু নিজের প্রিয় মানুষগুলোর কাছে আসার আলাদাই একটা আনন্দ রয়েছে। আমরা মোটামুটি 2.5 ঘন্টা পরে পৌঁছেছি, আর এসেই দেখি বাপি গাড়ি নিয়ে চলে এসেছে। মামা বাড়িতে আসার পর আমার মেয়ে কিন্তু মামা ছাড়া আর কাউকে সেরকম চেনে না। মামার কাছে যাবে বললে একদম দুহাত তুলে চলে যায়। নিজের কাছের মানুষগুলোর কাছে থাকলে না সমস্ত দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। এই যে বাড়ি এসে দেখি বাপিমা কিন্তু অলরেডি ব্যাগ প্যাক করতে বসে গিয়েছে। আর তারপরের দিনই আমাদের ট্রেন ছিল, এখান থেকেই মোটামুটি 4-5 খানার মতো ব্যাগ যাচ্ছিল। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।